ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের নগরায়ণ বা প্রাচীন ভারতে যে নগরায়ণের সৃষ্টি হয়েছিল সেটাই দেখব। তো আজকের ক্লাসে কীভাবে কোন ফেজে বা কোন স্টেজে কীভাবে ভারতের নগরায়ণের উত্থান ঘটেছিল, কী ধরনের নগর ছিল বা তাদের শ্রেণীবিভাগ, এগুলো গড়ে ওঠার পেছনে কারণ কী ছিল, তার প্রভাব কী পড়েছিল, সবই আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা স্টার্ট করার আগে বলছি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে তো হিস্ট্রি ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে। এই সমস্ত কম্পিটিটিভ এক্সামকে মাথায় রেখে সে পিএসসি অ্যাসিস্ট্যান্ট, মাস্টার মিস্ট্রেস হোক বা এসএসসি এসএলএসটি অর্থাৎ যেটা সাবজেক্টের আছে সেগুলো মাথায় রেখে তো প্রিপারেশন করানো হচ্ছে। তার পাশাপাশি যারা টেটের জন্য প্রিপারেশন করছো তারা যদি টেটের প্রিপারেশন ভালোভাবে করতে চাও তাহলে আমার যেটা মেন চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে আপকামিং যে টেট এক্সামগুলো আছে তার জন্য নতুন করে আবার প্রিপারেশন শুরু হচ্ছে। অলরেডি তো সেখানে ক্লাস চলছেই, তার পাশাপাশি আবার নতুন করেও ক্লাস শুরু হচ্ছে। চ্যানেলের লিঙ্ক তো চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই যেটা দেখব যে ভারতে এই নগরের উত্থান যেটা বলা হচ্ছে সেটা কেন হয়েছিল বা কী ফেজে হয়েছিল। সাধারণত আমরা যেটা দেখেছি যে গ্রাম থেকে নগর বা নগর সে সভ্যতাগুলো আমরা দেখে থাকি। যেমন ধরো মেহেরগড় সভ্যতা এর আগে দেখেছি, সিন্ধু সভ্যতায় দেখেছি, সেগুলো সবই নগর সভ্যতা ছিল। তার পরবর্তীকালে বৈদিক সভ্যতা, সেটা প্রথম দিকে গ্রামীণ সভ্যতা থাকলেও পরবর্তী বৈদিক যুগ থেকে পুনরায় আবার নগরের উত্থান শুরু হয়েছিল। সাধারণত প্রশাসনিক কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র বা কোনো তীর্থস্থানকে কেন্দ্র করেই কিন্তু প্রাচীনকালে যে নগর বা শহর সেগুলো কিন্তু গড়ে ওঠা। এই নগর গড়ে ওঠার যেটা প্রাথমিক শর্ত বা প্রধান কারণ ছিল সেটা হচ্ছে তার পার্শ্ববর্তী যে গ্রাম অঞ্চলগুলো ছিল সেখানে যে উদ্বৃত্ত খাদ্য উৎপাদন। কারণ গ্রামাঞ্চল মানেই সেখানে কৃষি উৎপাদন হবে এবং কৃষি সেই অঞ্চলের মানুষের যে চাহিদা আছে সেটা মিটিয়ে যেটা উদ্বৃত্ত অর্থাৎ যেটা এক্সট্রা থাকতো সেটা অন্য অঞ্চলে তারা পরবর্তীকালে বাণিজ্য বা বিনিময় প্রথার মাধ্যমে থাকে। এবং সেই অর্থাৎ নগর অঞ্চলে বা শহর অঞ্চলে তো আমরা কৃষিকাজ, উৎপাদন ব্যবস্থা দেখি না? তাহলে সেই উদ্বৃত্ত খাদ্যের ওপর নির্ভর করেই বা উৎপাদকদের ওপর নির্ভর করেই নতুন এক ধরনের বসতি স্থাপিত হলো, যেটাকে বলা হতো নগর বা শহর। এবং সেখানকার অধিবাসীরা উৎপাদকের ভূমিকা পালন করতো না। তারা অন্যান্য কাজ, যেমন ধরো কেউ প্রশাসনিক কার্যে নিযুক্ত ছিল, কেউ ধার্মিক কাজের ছিল, কেউ বাণিজ্যের কাজে ছিল। এরকম বিভিন্ন ধরনের কিন্তু নতুন বর্ণ ব্যবস্থা, নতুন সামাজিক ব্যবস্থা, নতুন অর্থনৈতিক ব্যবস্থা, এই সবগুলোই কিন্তু ভিত্তি করেই এগুলো গড়ে উঠেছিল এবং নতুন এর ফলাফল হিসেবেও এই নতুন জিনিসগুলো তৈরি হয়েছিল। তো তো শুধুমাত্র প্রাচীন ভারতে বললে ভুল হবে, প্রাচীন বিশ্বেও এরকম বিভিন্ন নাগরিক সভ্যতা পাওয়া যায়। এর আগে যখন আজকে এই সপ্তাহে আমরা এনসিয়েন্ট হিস্ট্রি ক্লাস করেছি সেখানেও কিন্তু আমরা নগরের উত্থান পড়েছি এবং সেখানে সেই কারণগুলো আমরা ডিটেলসে পড়েছি। ভারতবর্ষের ক্ষেত্রে যে ধরনের নগর সাধারণত দেখা যেত প্রাচীন ভারতে, তার মধ্যে ছিল 4 প্রকার। প্রথম হচ্ছে বাণিজ্যিক নগর, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক বা সামরিক নগর, তৃতীয় হচ্ছে মন্দির নগর এবং চতুর্থ হচ্ছে শিক্ষানগর। বাণিজ্যিক নগরের মধ্যে যেগুলো ধরো বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তার মধ্যে ধরো প্রাচীন ভারতের লোথাল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। রাজনৈতিক বা সামরিক নগর হিসেবে আমরা হরপ্পা, মহেঞ্জোদারো এই সমস্ত জায়গাগুলোকে পরবর্তীকালে আমরা রাজগৃহ বলতে পারি, পাটলিপুত্র বলতে পারি। তারপরে ধরো এই যে জায়গাগুলো অর্থাৎ মৌর্য বংশের রাজারা যে জায়গাগুলো থেকে শাসন করত, মন্দির নগরের মধ্যে মথুরা ছিল, কাশী ছিল, বারাণসী ছিল। শিক্ষানগরের মধ্যে নালন্দা ছিল, তক্ষশিলা ছিল। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নতুন নগরী প্রাচীন ভারতে গড়ে উঠেছিল। তো এই যে নগরগুলো গড়ে উঠেছিল, এই নগরের বিভিন্ন ফেজ বা ধাপ ছিল। প্রথম নগরায়ণ, দ্বিতীয় নগরায়ণ, তৃতীয় নগরায়ণ, অর্থাৎ এই যে নগর সভ্যতা যে একটানা চলেছিল তা কিন্তু নয়। একটা ফেজে হয়েছিল, সেই একটা ফেজকে একটা নগরায়ণের যুগ বলা হয়। যেটা আনুমানিকভাবে ধরা হয় সেটা হচ্ছে 2350 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, যে সময়টাকে হরপ্পা সভ্যতার সময়কালীন বলা হয়, সেই সময় ভারতে প্রথম নগরায়ণের সূচনা হয়েছিল। এই সময় হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গাল প্রভৃতি বড় বড় নগরগুলি তো গঠিত হয়েছিল, যেটা আমরা এর আগে সিন্ধু সভ্যতায় পড়েছি। যারা সে ক্লাসগুলো করনি তোমরা কিন্তু সেগুলো চ্যানেলে যে প্লে লিস্ট আছে সেখান থেকে দেখে নিও।
এছাড়াও সেই যুগে কিছু ছোট ছোট নগর যেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, যেমন রংপুর, বানওয়ালি, রোজদি, কোটদিজি, চানহুদারো ইত্যাদি। এই নগরগুলির নগর পরিকল্পনা, রাস্তাঘাট, পয়ঃপ্রণালী এগুলো যথেষ্টই কিন্তু উন্নত ছিল। এছাড়া তারা নিজেরা যেহেতু নগরের প্রধান বৈশিষ্ট্য ছিল যে তারা উৎপাদক ছিল না, তারা শুধুমাত্র সেগুলোকে ভোগ করতো। তারা সন্নিহিত গ্রাম থেকে তাদের এই উৎপাদিত খাবারগুলো তারা নিয়ে আসতো। আনুমানিক যেটা মনে করা হয় যে 1500 খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতার ধ্বংসের সাথে সাথে এই যে প্রথম নগর সভ্যতা বা প্রথম নগরায়নেরও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে শুরু হয় দ্বিতীয় নগরায়ন। ঋগ বৈদিক যুগে, যেটা 15 খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, সেই সময় আর্যরা ছিল যাযাবর, পশুপালক, এবং ঋগ বৈদিক যুগে যে সভ্যতার সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু ছিল পুরোপুরি গ্রামীণ সভ্যতা। তো একদম ঋগ বৈদিক যুগে তো গ্রামীণ সভ্যতা ছিল, এবং পরবর্তী বৈদিক যুগেরও শুরুর দিকে কিন্তু নগরের অস্তিত্ব পাওয়া যায় না, সেখানেও কিন্তু গ্রামীণ সভ্যতাই ছিল। কিন্তু ঋগ অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের একদম শেষ দিকে, যেখানে গাঙ্গেয় উপত্যকায় অর্থাৎ আস্তে আস্তে যখন আর্যরা বসতি বিস্তার করতে লাগছে, সেইখানে গাঙ্গেয় উপত্যকায় প্রথম নগরের আবির্ভাব ঘটে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে নগরের আবির্ভাব ঘটে, এবং এই ঘটনাকে বলা হয় দ্বিতীয় নগরায়ন। তাহলে প্রথম নগরায়ন ভারতে হয়েছিল কিন্তু হরপ্পার যুগে, দ্বিতীয় নগরায়ন হয়েছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগের একদম শেষ পর্বে। এরও আবার কয়েকটা ফেজ রয়েছে। প্রথম ফেজে হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এই পরবর্তী বৈদিক যুগে যে নগরগুলি গড়ে উঠেছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো ছিল সেটা হচ্ছে কৌশম্বী, কৌশল, বিদর্ভ, অহিচ্ছত্র, হস্তিনাপুর ইত্যাদি। এই নগরগুলি মূলত ছিল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্বরূপ, এবং এগুলো কিন্তু অনেক দিন, প্রায় 600 হরপ্পা সভ্যতা প্রায় 600 বছর মতো স্থায়ী হয়েছিল, কিন্তু বলা যায় যে হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রায় 1000 বছর পর্যন্ত ভারতে কিন্তু গ্রামীণ সভ্যতারই অস্তিত্ব ছিল। তারপরে আস্তে আস্তে আবার পুনরায় দ্বিতীয় নগরায়নের হাত ধরে নগর সভ্যতা শুরু হয়। এখানে তোমরা যে ছবিটা দেখছো সেটা হস্তিনাপুর যে নগর প্রাচীনকালে গড়েছিল তারই একটা অংশবিশেষ। নেক্সট হচ্ছে বৌদ্ধ যুগে। গৌতম বুদ্ধের সমকালীন ভারতে প্রায় 60টি নগরীর কথা বিভিন্ন তথ্য থেকে জানা যায়। সেগুলির মধ্যে যেগুলো উল্লেখযোগ্য ছিল সেটা হচ্ছে চম্পা, রাজগৃহ, শ্রাবস্তী, সাঙ্কেত, কৌশাম্বী, বারাণসী, বৈশালী, চিরাত ইত্যাদি। মূলত কারিগরি শিল্পকে কেন্দ্র করে এই নগরগুলি পত্তন হয়েছিল। এইসব নগরগুলিতে শিল্পী ও ব্যবসায়ীরা বসবাস করত। তারা নিজ নিজ সমবায় সংঘ বা নিগম গড়ে তুলেছিল। এই 60টি নগরীর মধ্যে 20টি ছিল শ্রাবস্তীর মতো বড় বড় নগরী, এবং তারা গৌতম বুদ্ধের বিভিন্ন যে জীবনের নানা ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। নেক্সট হচ্ছে মৌর্য যুগ। খ্রিস্টপূর্ব 5ম শতকে অজাতশত্রুর আমলে প্রথম পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠা হয়, এবং মৌর্য যুগেই কিন্তু আস্তে আস্তে নগরের বিকাশ ঘটতে থাকে। এ সময় নগরের সেরকম, অর্থাৎ পাটলিপুত্রের সেরকম খুব একটা গুরুত্ব পায়নি, কিন্তু পরবর্তীকালে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে পাটলিপুত্র মগধের রাজধানীতে পরিণত হয় এবং খুবই সমৃদ্ধশালী হয়ে ওঠে। গ্রিক দূত মেগাস্থিনিক্স এবং পরবর্তীকালে চৈনিক পরিব্রাজক ফাহিয়েন ও হিউয়েনসাং এই নগরীর সমৃদ্ধশালী রূপের বিভিন্ন তাদের যে রচনা আছে সেখানে ফুটিয়ে তুলেছেন। এছাড়া এই যুগের আরও সমৃদ্ধশালী নগরীগুলির মধ্যে ছিল কৌশাম্বী, তক্ষশিলা, পুষ্কলাবতী, মথুরা ইত্যাদি। নেক্সট হচ্ছে মৌর্য পরবর্তী যুগ। মৌর্যোত্তর যুগে, অর্থাৎ সেই সময় শুঙ্গ, কান্য, গ্রিক, শক, কুষাণ, পল্লব এদের শাসনকালে কেবলমাত্র মধ্য গাঙ্গেয়, অর্থাৎ যেটা আমরা দ্বিতীয় নগরায়ন শুনলাম যে মধ্য গাঙ্গেয় উপত্যকায় হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এবার বিস্তার লাভ করতে শুরু করে। তো শুধুমাত্র উত্তর ভারতেই নয়, উত্তর ভারতের অন্যান্য জায়গায় এবং দক্ষিণ ভারতেরও বিস্তীর্ণ অঞ্চলে নগরায়নে শুরু হয়। পতঞ্জলির মহাভাষ্যে এইরকম কিছু উল্লেখযোগ্য নগরীর উল্লেখ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অহিচ্ছত্র, অবন্তী, উজ্জয়ন, কাঞ্চিপুর, কান্যকুব্জ, কৌশাম্বী, মথুরা, নাসিক, পাটলিপুত্র, বারাণসী, মাহিষ্মতি। এই মাহিষ্মতি নামটা যারা একটু সিনেমা টিনেমায় দেখো, বিশেষ করে বাহুবলী সিনেমা দেখেছো, সেখানে কিন্তু মাহিষ্মতি যে ব্যাকগ্রাউন্ড সেটাই দেখানো হয়েছিল। তো
মাহিষ্মতি হচ্ছে পুরোপুরি দক্ষিণ ভারত বললে ভুল হবে। ঠিক মানে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যবর্তী অর্থাৎ বর্তমান যুগ অনুযায়ী মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জায়গা এবং দক্ষিণ ভারতে যখন নগরায়ণ শুরু হয় সেক্ষেত্রে কিন্তু এই নগরগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল। মিলিন্দপঙ্গ, ললিত বিস্তার, অশ্বঘোষের বুদ্ধচরিত প্রভৃতি কাব্য থেকে এই যুগের নগর জীবনের বিভিন্ন চিত্র পাওয়া যায়। এই যুগের দাক্ষিণাত্যের নগরগুলির একদম দাক্ষিণাত্যে যে নগরগুলি ছিল, অর্থাৎ যে নগরগুলির কথা বললাম আগে, সেগুলো হচ্ছে উত্তর এবং দক্ষিণ ভারতের একদম এক্সট্রিম দক্ষিণে নয়, অর্থাৎ বলা যায় যে মধ্য ভারতে। কিন্তু এক্সট্রিম দক্ষিণে যে দাক্ষিণাত্যে যে নগরগুলি উল্লেখযোগ্য ছিল তার মধ্যে ছিল মাদুরা, কাবেরীপট্টনম এবং আখিয়ামেদু প্রভৃতি। তো এই নগরগুলি যে হয়েছিল তার ফলাফল কী ছিল? বলা যায় যে এই যুগে নগরায়ণ বা দ্বিতীয় নগরায়ণের, প্রথম নগরায়ণ হওয়ার কারণ তো আমরা বুঝেছিলাম যে মেহেরগড় সভ্যতা থেকে হয়েছিল, তারা এসেছিল, তারা নগর সভ্যতা করেছিল, তারা ব্যবসা বাণিজ্যে বেশি ছিল এবং তৎকালীন প্রাচীন যে অন্যান্য যে নগর সভ্যতা ছিল তার সমসাময়িক ছিল বলে হরপ্পা যুগে নগর সভ্যতা হয়েছিল। কিন্তু আর্য যুগে বা বৈদিক যুগে, পরবর্তী বৈদিক যুগেরও প্রথম দিকে তারা তো গ্রামীণ সভ্যতা ছিল। হঠাৎ এমন কী হলো যে তারা আস্তে আস্তে নগরায়ণের দিকে গেল? এর মূল কারণ ছিল কৃষিতে উৎপাদন বা উদ্বৃত্ত উৎপাদন, সেটা তো ছিলই। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল যে কুষাণ যুগে রোম ভারতের মধ্যে যে বাণিজ্য সেটা মধ্য এশিয়ায় কিন্তু বিস্তারিত হয়েছিল এবং চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্যের জন্য কুষাণ সাম্রাজ্য বা কুষাণ বংশের অবদান কিন্তু অনস্বীকার্য। এটা আমরা যখন পরবর্তী পড়ব তখন দেখব। কারণ সেই সময় সিল্ক রুট বা রেশম পথ যেটা রয়েছিল, যেটা চীন হয়ে ভারতের ওপর দিয়ে হয়ে পুরো মধ্য এশিয়া অবধি ছিল এবং সেই মারফত ইউরোপে বিভিন্ন পণ্যাদি কুষাণ সম্রাটদের এতে অর্থাৎ তাদের থ্রুতে ভারতেও বাণিজ্যে যে যে স্থলভাগে যে বাণিজ্যে সেখানে কিন্তু তারা পারদর্শী হয়ে ওঠে। এর ফলে কুষাণরা এখান থেকে প্রচুর ট্যাক্স আদায় করত। মধ্য এশিয়ার সঙ্গে উত্তর ভারত এবং রোম ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে দক্ষিণ ভারতের বাণিজ্য চলত। এই লাভজনক বাণিজ্যের জন্য নগরায়ণে অনুভূত বা নগরায়ণের প্রয়োজন হয় এবং যার জন্য উত্তর ভারতের সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতেও নগরায়ণের যে প্রাচুর্যতা বা নগরায়ণ যে শুরু হয় সেটা কিন্তু দেখা দিয়েছিল। এই নগরায়ণের ফলাফল কী ছিল? এর ফলে ভারতীয় সমাজ ব্যবস্থা একটা বিপুল পরিবর্তন ঘটে। আগে যেটা শুধুমাত্র বর্ণপ্রথা নর্মাল ছিল সেটা কিন্তু কর্মভিত্তিক খেতায় বিভিন্ন পেশা, বর্ণ এবং জাতিগোষ্ঠীর সঙ্গে নতুন একটা সমাজ ব্যবস্থা শুরু হলো। এছাড়াও কি হচ্ছে, বিভিন্ন পেশা, নতুন পেশা শুরু হওয়ায় বিভিন্ন ধরনের মানুষ একসঙ্গে বসবাস করতে শুরু করে। বৈদেশিক বাণিজ্যের প্রাধান্যের ফলে যে নগরীগুলি স্থাপিত হয়েছে, অর্থাৎ বাণিজ্য নগরী যেখানে ছিল সেখানে বিদেশি লোকেরাও এখানে এসে বসবাস করতে থাকে। কিছু বৈদেশিক বণিক ছিলেন যারা আসতেন, বাণিজ্য করতেন, চলে যেতেন এবং কিছু লোক ছিলেন যারা স্থায়ীভাবে এখানে বসবাস করতে শুরু করেন এবং বংশ পরম্পরায় তারা কিন্তু ভারতীয় সংস্কৃতিতে একসময় মিলে যেতে শুরু করে। তাদের আর পরবর্তীকালে বিদেশি বলে চিহ্নিত করা সম্ভব ছিল না। এইভাবে কিন্তু ভারতবর্ষে একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থা, একটা নতুন সামাজিক ব্যবস্থা সব কিন্তু তৈরি হয়েছিল। এই হিসেবে দ্বিতীয় নগরায়ণ দ্বারা প্রাচীন ভারত শেষ হয়। কিন্তু গুপ্ত যুগ থেকে আবার পুনরায় নগরের সংখ্যা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এবং প্রায় খ্রিস্টীয় 300 অব্দ নাগাদ প্রায় পুরোপুরি নগরগুলি ধ্বংস হয়ে যায়। আবার পরবর্তীকালে প্রায় ত্রয়োদশ শতকের সূচনায় যখন ভারতে আবার মুসলিম আক্রমণ শুরু হয়, তখন থেকে আবার পুনরায় নগরায়ণের সূচনা হয় এবং এই নগরায়ণকে, অর্থাৎ বলা যায় যে এক কথায় মধ্যযুগে আবার পুনরায় নতুন করে নগরায়ণ শুরু হয় এবং সেটাকে তৃতীয় পর্বের নগরায়ণ বলা হয়। আমরা এখন তো মধ্যযুগ পড়ছি না, আমরা এখন পড়ছি কি প্রাচীন যুগ। তাহলে প্রাচীন যুগে দুটি নগরায়ণ হয়েছিল। একটা হচ্ছে প্রথম নগরায়ণ হরপ্পা যুগে, আর একটা হয়েছিল পরবর্তী বৈদিক যুগের শেষ পর্বে দ্বিতীয় নগরায়ণ এবং তার বিভিন্ন ফেজ ছিল, সেগুলো পড়লাম। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।